আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? তো যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার বইগুলো পড়েন এবং যারা আমাকে উৎসাহিত করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে কিছু বিশেষ মানসিক রোগ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমি চেষ্টা করব বিশেষ কিছু মানসিক রোগ যেগুলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে খুবই মানুষ আক্রান্ত হয়ে থাকে। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করি আজকে আমাদের আলোচনার পর্ব। প্রথমে আমরা শুরু করব আমাদের বিশেষ কিছু মানসিক রোগ নিয়ে। তো প্রথমেই সাধারণত যে রোগগুলো আসলে সাধারণত মানসিক রোগ হয় সেটা হচ্ছে ডিপ্রেশন, যেটা আসলে সাধারণত খুবই মস্তিষ্ক এবং শরীর যেটাই বলুন এটার ক্ষেত্রে খুবই সামান্যতম এবং অল্প পরিমাণে যে মানসিক রোগগুলো হয় বা প্রাথমিক যে পর্যায়গুলো শুরু হয়, সেক্ষেত্রে ডিপ্রেশনটা বা বিষণ্ণতা হচ্ছে এক ধরনের, বলতে গেলে ব্রেনের জন্য অতটা ক্ষতিকারক নয়। তো আমরা এক্ষেত্রে আজকে আলোচনা করবো যে ডিপ্রেশন বা বিষণ্ণতা আসলে কি বা কিভাবে হচ্ছে বা এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো বা কোন কারণগুলো হচ্ছে বা উপসর্গগুলো কি, আমরা কিভাবে জানতে পারবো যে ডিপ্রেশন আমরা ভুগছি বা বিষণ্ণতা আমরা ভুগছি। তো এর প্রধান কারণ যে হচ্ছে পারিবারিক কলহ কিংবা বন্ধু বান্ধব এদের সাথে যদি কলহ হয়, তাহলে এই ক্ষেত্রে যে ডিপ্রেশন মস্তিষ্কে বা মনের ভিতরে যে একটা আতঙ্ক বা প্যানিক সৃষ্টি হয় সেটাই মূলত ডিপ্রেশন। হ্যাঁ, এটা মস্তিষ্কের এক ধরনের সেরোটোনিন অথবা ডোপামিনের তারতম্য হতে পারে এবং জেনেটিক বা বংশগত কারণে কিন্তু এটা রয়েছে। উপসর্গ, এটা হচ্ছে সবসময় নিজেকে অসহায় মনে করা, দুঃখী মনে করা, এই ধরনের উপসর্গগুলি কিন্তু এই ডিপ্রেশন বা হতাশার মূল কারণ। অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া বা জীবন লাইফস্টাইল অনেকটাই তারতম্য বোধ উপলব্ধি ফিল হচ্ছে, বা আত্মহত্যার যে একটা চিন্তা এটাও কিন্তু মাথার ভিতরে কিন্তু ঘুরপাক খেতে থাকে। এখানে আবার শরীর কিন্তু দুর্বল কিন্তু হতে থাকে এবং ধীরে ধীরে কিন্তু তার ঘুমের ঘাটতিও কিন্তু হয়। অনেক সময় দেখা যাচ্ছে বেশি ঘুম হচ্ছে বা কত সময় দেখা যাচ্ছে কম ঘুম হচ্ছে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে এক ধরনের অতিরিক্ত চিন্তা। যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের কিন্তু এই অ্যাংজাইটি রোগটা কিন্তু মস্তিষ্কে কিন্তু হয়ে থাকে। তো অ্যাংজাইটি রোগটি মূলত হচ্ছে এক ধরনের দীর্ঘস্থায়ী বা ক্রনিক ডিসঅর্ডারের মতো। যারা সাধারণত দীর্ঘস্থায়ী মানসিক রোগে ভোগেন বা দীর্ঘস্থায়ীভাবে একটি বিষয় নিয়ে ভাবেন, মস্তিষ্কে সেটি যদি সেভ হয়ে যায়, মানসিক রোগগুলো মূলত কিন্তু মস্তিষ্কে কিন্তু সেভ হয়ে থাকে। হ্যাঁ, এবং ওই অনুযায়ী কিন্তু ডোপামিনের কিন্তু তারতম্য কিন্তু হয়ে থাকে। তো এটাও কিন্তু একটু পারিবারিক কারণ কিন্তু রয়েছে, পারিবারিক কারণ এখানে রয়েছে এবং জেনেটিক কারণ রয়েছে, পরিবেশেরও কারণ রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনার অনেকেরই দেখা যায় যে যারা সাধারণত অতীতের স্টেজ ট্রমা বা অনেক ক্ষেত্রে তারা ট্রমা জাতীয় কোনো মৃত মানসিক রোগে আক্রান্ত হন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি হয়ে থাকে। তো উপসর্গগুলো হচ্ছে সবসময় তিনি নিজের মধ্যে ভয়, আতঙ্ক বা প্যানিক এ ধরনের কিন্তু তার নিজের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। বা দেখা যাচ্ছে সে শীত কিংবা গরম যেটি হোক, শীতের দিনে তার অতিরিক্ত গরম ফিল হচ্ছে বা গরমের দিনে অতিরিক্ত শীত ফিল হচ্ছে এবং শরীরে ঘাম হচ্ছে, এরকম কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তার মধ্যে কিন্তু তৈরি হয়। বা দেখা যায় যে শরীরে অনেক সময় ঝাঁকুনি হচ্ছে, কাঁপুনি হচ্ছে, এ ধরনের কিন্তু একটা পরিবর্তন কিন্তু তার ভিতরে কিন্তু তৈরি হয়। বা দেখা যাচ্ছে যে ছোট একটি বিষয় নিয়ে সে বারবার কিন্তু ভাবছেন। যেমন ধরুন আপনার একটা বন্ধু আপনাকে একটু একটা কথা বললো যে তুই আসলে পাগল বা তোর ভিতরে পাগলের মতো সাইকোলজি তৈরি হচ্ছে, এ ধরনের কথা যদি সে আপনাকে বলে বা আপনি যদি সেটাকে ফিল করেন, সেটা দেখা যাচ্ছে মস্তিষ্কে একটা ধীরে ধীরে ট্রমায় পরিণত হয়। আপনি সেটাকে ভাবতে থাকেন এবং
এবং ভাবতে ভাবতে এক পর্যায়ে কিন্তু এটা কিন্তু আপনার একটা মানসিক রোগে পরিণত হয়। এবং এক্ষেত্রেও কিন্তু আপনার বুক ধড়ফড় করে, অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু বুক ধড়ফড় করে। এবং এটাও কিন্তু প্রায় প্রতিটি মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু প্রায় সিমটমগুলো কিন্তু একই, কিন্তু এখানে কোন রোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা কিন্তু একজন ভালো সাইকিয়াট্রিস্ট বলতে পারবেন, বা ভালো মনোবিদ বা যারা এই বিষয়গুলো নিয়ে জানেন বা গবেষণা করেন তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বলতে পারবেন। তো এরপর আমরা যে 3 নম্বর রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। তো বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে এক ধরনের মস্তিষ্কের আপনার নিউরোট্রান্সমিটারের বা মস্তিষ্কের ফাংশনাল প্রবলেম। অনেক সময় দেখা যায় এই ধরনের রোগীরা সাধারণত মস্তিষ্কের ডোপামিনের যে নিউরোট্রান্সমিটার থেকে যে ডোপামিনটা নিঃসরিত হয়, এই ডোপামিনটাই অনেকটাই কিন্তু তারতম্য কিন্তু হয়। কারণ ডোপামিনটা মূলত কিন্তু আপনার ব্রেনের আবেগ, অনুভূতি এবং আপনার যে জৈবিক কার্যকলাপগুলো রয়েছে মস্তিষ্কে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু থাকে। হ্যাঁ, এটা কিন্তু আবার অনেক সময় দেখা যায় অতীতের অনেক ট্রমা যাদের ভিতরে থাকে, এক্ষেত্রেও কিন্তু বাইপোলার ডিসঅর্ডার রোগটাও কিন্তু বিস্তার পায়। এখন উপসর্গগুলো কি, আমরা এটা কিভাবে বুঝবো যে তার বাইপোলার ডিসঅর্ডার আছে কিনা? হ্যাঁ, যারা অতিরিক্ত চিন্তা করেন বা দুশ্চিন্তায় ভোগেন এদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটি হয়ে থাকে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা অনেক সময় বেশি বাচালতা বা বেশি কথা বলে থাকেন। হ্যাঁ, বা নিজেকে অনেক বড় মনে করে থাকেন। অনেকেও দেখা গেছে অনেক যারা জটিল মানসিক রোগে আক্রান্ত হয় তারা নিজেদেরকে অনেক সময় অনেকেই প্রধানমন্ত্রীর সাথে কিংবা বড় কোনো লেখক, কবি কিংবা দেখা যায় তারা নিজেদেরকে বড় সাইকিয়াট্রিস্ট এরকম কিন্তু দাবি করে কিন্তু থাকেন। অনেক ইসলামী যারা এই ধরনের রোগে আক্রান্ত হয় তারা কিন্তু নিজেকে নবী বলেও কিন্তু দাবি করে থাকেন। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে তাদের পড়াশোনা করার ক্ষমতাও কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভিতরে এক ধরনের ভয় ভীতি বেশি গভীরে চলে যায়, যার কারণে কিন্তু বাইপোলার ডিসঅর্ডার রোগটা কিন্তু বেশিভাবে হয়ে থাকে। এরপরে দেখুন আমরা আরেকটি রোগ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে সিজোফোনিয়া। সিজোফোনিয়া মূলত এটি একটি মানসিক রোগের একদম সর্বোচ্চ লেভেলের, যেটা আসলে মস্তিষ্ক একদমই কাল্পনিকভাবে তাকে আরেকটি জগতে নিয়ে যায়। সাধারণত যে রোগগুলো আমি প্রথমে বললাম সেগুলো কিন্তু আপনার মানুষের ভালো চিকিৎসা করলে বা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে কিন্তু এই রোগগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে, বা কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তারা সুস্থ হতে পারে, বা বিশ্বে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার, সাইকিয়াট্রিস্ট বা মেডিসিনও কিন্তু এক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে। কিন্তু সিজোফোনিয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু কাজ করে না, কারণ সিজোফোনিয়া রোগীরা সাধারণত অন্য একটা জগতে চলে যায়। তারা আসলে সাধারণত সমাজ, পরিবেশ বা দেশ বা পরিবার থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের ভিতরে একটা কাল্পনিক জগৎ তারা তৈরি করে ফেলেন, যার কারণে তারা কিন্তু সহজে কিন্তু সুস্থ হয়ে ওঠেন না, বা তারা কিন্তু একটা স্টেজের মধ্যে দিয়ে জীবন পরিচালনা করেন। হ্যাঁ, এরপরে আমরা যেটা আলোচনা করব বা যেটা কথা বলছিলাম সিজোফোনিয়া, তো আরেকটি রোগ যেটি বাংলাদেশে এবং প্রায় সব দেশের মানুষের হয়ে থাকে, যেটি সাধারণত খুবই একটি মারাত্মক বা মৃত্যু আকারে ধারণ করে, কিন্তু সেটি ধীরে ধীরে এমন একটি পর্যায়ে চলে যায় যেটি মানুষের রোগীদের ক্ষেত্রে খুবই জটিলতম রোগ, এবং এটি সাফার করতে গেলে একটি রোগীর ক্ষেত্রে খুবই কঠিন জীবনযাপন, এবং তিনি যদি বুঝতে না পারেন বা একটি সাইকিয়াট্রিস্ট বা একজন ডাক্তার যদি তাকে নির্ণয় করতে না পারেন, তাহলে কিন্তু তিনি একটি জটিল রোগে আক্রান্ত হয়ে যাবেন এবং ধীরে ধীরে কিন্তু তার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, এমনকি সে কিন্তু আত্মহত্যা প্রবণতা কিন্তু তার ভিতরে কিন্তু বেড়ে যাবে। প্যানিক ডিসঅর্ডার যে কথাটা আমরা বলতেছিলাম, প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু প্যানিক ডিসঅর্ডার মূলত কিভাবে হয়, হ্যাঁ, বা এই রোগটার উপসর্গ আমরা কিভাবে বুঝবো? এটা আসলে হচ্ছে অতীতের কোনো ভয়ঙ্কর বা অতীতের কোনো তার ভালো লাগা বা দুঃখ বেদনা, এখান থেকেই কিন্তু এগুলো কিন্তু সৃষ্টি হয়। বা অতীতে তার যদি কোনো ফাংশনাল ব্রেনের ফাংশনাল ডিসঅর্ডার থাকে বা কোনো জটিল মানসিক রোগ তার ভিতরে থাকে, সেখান থেকেই কিন্তু প্যানিক ডিসঅর্ডারে কিন্তু রূপান্তরিত হয়। তো প্যানিক ডিসঅর্ডারটা আসলে কিভাবে বুঝবেন আপনি? এটি মূলত যখন একজন মানুষ প্যানিক ডিসঅর্ডারে ভুগতে থাকে তখন তার ভিতরে এক ধরনের অনুভূতি ফিল হয়, যেটি হচ্ছে তার মস্তিষ্কের ডোপামিনের পরিমাণটা বাড়িয়ে দিবে অথবা কমিয়ে দিবে, যার কারণে তার ভিতরে এক ধরনের এমন একটা অনুভূতি ফিল হবে যে সে মনে করবেন যে সে বোধহয় এখনই মারা যাবে, এবং তার বুকের যে হৃদস্পন্দনটা রয়েছে সেটি এমন ভাবে কম্পিত হবে। তখন যদি কোনো তিনি ডাক্তারের কাছে যান
অথবা তিনি ইসিজি করান, তাহলে তিনি দেখবেন যে তার ইসিজির যে একটা শরীরের সাথে যে একটা মেজারমেন্ট রয়েছেন বা হার্টের সাথে যে একটা মেজারমেন্ট রয়েছেন সেটা কিন্তু পিকে চলে যায় এবং সেটা দেখা যায় যে অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু ডাক্তার কিন্তু একটু ভয়ে যান, বা যারা বুঝতে পারেন যে আসলে এটা তার প্যানিক ডিসঅর্ডার হচ্ছে, তখন কিন্তু তিনি সেটা কিন্তু ধরতে পারেন। কিন্তু সাধারণত যারা এটি বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি জটিল রোগ। তো যাই হোক, এটি মস্তিষ্কের হরমোনের কারণে হয়, জেনেটিক কারণে হয়, পারিবারিক কারণে হয় বা পরিবেশগত কারণে হয়, এবং অতীতের অনেক দুঃস্বপ্ন, হতাশা, অনেক গল্প থেকে কিন্তু এগুলো কিন্তু মস্তিষ্কে কিন্তু এই রোগটি কিন্তু তৈরি হয়ে থাকে বা এই মানসিক রোগটি হয়, যেটির কথা বলছিলাম প্যানিক ডিসঅর্ডার। তো এই প্যানিক ডিসঅর্ডার রোগীরা সাধারণত এই স্টেজগুলো কিন্তু বাড়ে, বা সে যে একটা অনুভূতি ফিল করছে যে সে মারা যাবে বা সে এখনই কোথায় মারা যাচ্ছে, এটা কিন্তু তার ভিতরে এক ধরনের এমন একটা পরিস্থিতি তৈরি করে যে সে যদি নামাজের অবস্থায় থাকে অথবা শীতের দিন হোক, গরমের দিন হোক, সে কিন্তু অন্য ধরনের একটা অ্যাংজাইটি ফিল করবে, অস্থিরতা ফিল করবে। যে শীতের দিনে সে ফিল করবে যে তার প্রচন্ড গরম হচ্ছে, হ্যাঁ, এবং গরমের দিনে সে ফিল করবে যে তার প্রচন্ড শীত, সে অনুভব করছে। তো এরপরে আমরা আরেকটি মানসিক রোগ নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে ওসিডি। ওসিডি মূলত হচ্ছে অপ্রেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটিকে বাংলায় আমরা যদি বলি সেটি হচ্ছে সুষিবাহিতা। তো সুষিবাহিত রোগটি অনেকেই কিন্তু জানেন। সাধারণত যারা অনেক সময় বাথরুম থেকে আসেন কিংবা হাতে ময়লা লাগলে তারা একই হাত বারবার ধুচ্ছেন বা সাবান দিচ্ছেন, তারা ভাবছেন যে না, আমার হয়তো হাতে ময়লা লেগে আছে বা ব্যাকটেরিয়া লেগে আছে, হ্যাঁ, বা ময়লা, এরকম তারা যদি অনুভূতি ফিল করেন তাহলে এটি হচ্ছে সাধারণ ওসিডি। এটি থেকে কিন্তু সে সহজেই কিন্তু বের হয়ে আসতে পারবে কাউন্সিলিং এর মাধ্যমে বা ভালো চিকিৎসার মাধ্যমে বা বন্ধু বান্ধব, পরিবার, হ্যাঁ, এগুলোর থেকে কিন্তু সহজেই কিন্তু সে নিজেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবে। তো ওসিডি মূলত এক ধরনের সূচিবাহিত রোগ, যেটা বললাম আর কি, যে সে একই কাজ সে বারবার করতে চায়, হ্যাঁ, বা একই ভুল সে বারবার করে। এ ধরনের পরিস্থিতি কিন্তু ওসিডির ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে থাকে। তো ওসিডি রোগটা সাধারণত অনেকেই বুঝতে পারে, কিন্তু যাদের মস্তিষ্কে ওসিডি রোগটা হয় বা মানসিক পর্যায়ে চলে যায় সেটি কিন্তু আসলে বোঝা যায় না। কারণ সেক্ষেত্রে রোগীর কিন্তু একই চিন্তা কিন্তু বারবার কিন্তু ব্রেনের ভিতরে ওভারকাম সৃষ্টি করে, যার কারণে সে একই চিন্তা কিন্তু বারবার করতে থাকে, এবং সেই চিন্তার কারণেই কিন্তু তার এক ধরনের ব্রেনের ট্রমা সৃষ্টি হয়। হ্যাঁ, সেখান থেকে সে মূলত মানসিক রোগে ভুগতে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে তার ভিতরে অনেক ধরনের অভিজ্ঞতা সৃষ্টি হয় বা অনুভূতি ফিল হয়, যেটি সাধারণত মস্তিষ্কের ফাংশনাল প্রবলেম বা নিউরোট্রান্সমিটারের সমস্যা বলা যেতে পারে। এটাও কিন্তু বংশগত কারণ রয়েছে, পরিবেশগত কারণ রয়েছে, বা জেনেটিক যেটাই বলুন কারণ কিন্তু রয়েছে। তো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে সংক্ষেপে বলা হয় পিটিএসডি। তো এই রোগটি মূলত সাধারণত অতীতের যদি কোনো দুর্ঘটনা যদি তার ক্ষেত্রে ঘটে থাকে, সে যদি কোনো ঘটনা দেখে থাকে যে একজন মানুষ ট্রেনে মারা গেছে বা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কেউ আত্মহত্যা করেছে, এ ধরনের দৃশ্য যদি তার চোখের সামনে পড়ে বা অতীতের পরে সেটা ভবিষ্যতে কিংবা ভবিষ্যৎ নিয়ে সে ভাবে, যে সে ভাবছে যে তার বন্ধু হয়তো সে মারা যাবে, বা তার সম্পর্কে একজনের সাথে ভালো, সে বন্ধু হোক কিংবা তার পরিবারের কেউ হোক বা তার জীবন সঙ্গী হোক, তাদের ক্ষেত্রে যদি সে চিন্তা করে যে সে আসলে মারা যাবে, এ ধরনের একটা কল্পনা যদি সে ব্রেনের ভিতরে সৃষ্টি করে, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা জটিল কিন্তু এই রোগের ক্ষেত্রে তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা সাধারণত অনেক ক্ষেত্রে অনেক রোগীদেরকে আমি দেখেছি বা কাউন্সিলিং করিয়েছি, যারা সাধারণত দেখা যায় ধর্ষণের শিকার হয়েছেন স্কুলে, কলেজে, মাদ্রাসায় কিংবা কোনো বাস স্ট্যান্ডে বা কোনো গাড়িতে, তারা কিন্তু এই ধরনের কিন্তু এই পিটিএসডি রোগে কিন্তু ভুগে থাকেন, এবং এই স্তরে কিন্তু তারা জীবনযাপন লাইফস্টাইল পার করেন। কারণ এক্ষেত্রে রোগীরা কিন্তু তাদের অতীতের যে স্মৃতি সেটা কিন্তু ভুলতে পারেন না, বা তাদের ক্ষেত্রে নির্যাতন বা সেটাকে আপনি বলতে পারেন একটা বোমা হামলাও কিন্তু সেক্ষেত্রে হতে পারে, বা কোনো বড় ধরনের মারামারির ক্ষেত্রেও কিন্তু এটা হতো, বোমা হামলা হোক, মারামারি হোক, বা কোনো রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিদের ক্ষেত্রে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা হোক, এটাও কিন্তু এক ধরনের কিন্তু এই ব্রেনের যে ক্যাপাবিলিটি আছে, সে যে চিত্রটাকে ধারণ করে সেটা কিন্তু
সে কিন্তু আর ভুলতে পারে না। তো এই রোগটার ক্ষেত্রে সাধারণত হয় কি, রি-এক্সপিরিয়েন্সিং অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ এই রোগটি সাধারণত অতীত বা ভবিষ্যৎ যেটি সে চিন্তা করুক, ভবিষ্যৎ যদি হয় সেক্ষেত্রে সে একটা কল্পনা করবে, বা সে সেটাকে স্বপ্নের ভিতরে কল্পনা করবে, অথবা বাস্তবে সেটাকে একটা ব্রেনের ভিতরে কাল্পনিক চিত্র অঙ্কন করবে, যার কারণে তার ব্রেনে কিন্তু সেই ক্যাপাবিলিটিটাকে ওইভাবেই কিন্তু এক ধরনের ডোপামিন নিঃসরণ কিন্তু তার ব্রেন থেকে কিন্তু করবে। আর সেভাবে কিন্তু তার শরীরের এক ধরনের অ্যাংজাইটি ফিল হবে, এবং সে কিন্তু সেই রোগটিতে কিন্তু সাফার করবে, বা সেখান থেকে বের হয়ে আসার মতো সক্ষমতা কিন্তু তার ভিতরে কিন্তু সৃষ্টি হবে না। এবং সেই ভয়ঙ্কর যে একটি চিত্র বা ছবি বা কাল্পনিক চিত্র ভবিষ্যতে, সে কিন্তু সেটাই কিন্তু বারবার ভাবতে থাকে, বা এটাও কিন্তু এক ধরনের এক পর্যায়ে কিন্তু ওভারকামিং শুরু হয়ে যায় ব্রেনে। আর এই একই চিন্তা যখন সে বারবার করবে, তখন কিন্তু এটা কিন্তু মস্তিষ্কে সেভ হয়ে যাবে। এবং এক্ষেত্রে অনেক রোগীরাই কিন্তু সৃষ্টিকর্তাকে কিন্তু তারা কিন্তু দায়ী করে থাকেন, বা পৃথিবী ভালো না, এরকম অনেক ধরনের কথাই, বা আমি কেন এখানে আসলাম, সে নিজেকে চিনতে পারে না, অনেক ধরনের কথাই কিন্তু সে নিজের মধ্যে কিন্তু উপলব্ধি ফিল করতে পারে। হ্যাঁ, তো এরপরে আমরা যে আরেকটি রোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গড ফোবিয়া। তো অনেকে বলতে পারেন যে গড ফোবিয়া আসলে এটা একটা কেমন ধরনের রোগ। এটা সাধারণত যারা ইসলামতান্ত্রিক যারা আসলে রয়েছেন, যারা আসলে সৃষ্টিকর্তাকে খুবই মানেন, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আপনার ইসলামতান্ত্রিক যারা রয়েছেন বা যারা মুসলমান রয়েছেন, তাদের ক্ষেত্রে গড ফোবিয়া বলতে যে আল্লাহ ভীতি একটা রোগ রয়েছে। তারা জানেন যে সৃষ্টিকর্তা তার মঙ্গল করবেন, বা সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। এটা ইসলামিক ক্ষেত্রে বলতে গেলে কোরআনেও বলা আছে যে শয়তানের ওয়াসওয়াসা বা খারাপ জিনের ওয়াসওয়াসার কারণে তার মস্তিষ্কে এক ধরনের ডোপামিনের পরিবর্তন হয়, আর যার কারণে সে এই গড ফোবিয়াতে ভোগে। হ্যাঁ, কারণ যখন দুষ্ট শয়তান বা জিন এই ধরনের রোগের ক্ষেত্রে ব্যক্তির ভিতরে গড ফোবিয়ার ক্ষেত্রে সে চিন্তা করবে যে আমি সৃষ্টি হয়েছি, পৃথিবীতে এত কিছু সৃষ্টি হয়েছে, তাহলে সৃষ্টিকর্তা কোথা থেকে সৃষ্টি হয়েছে, এই ধরনের চিন্তা যখন তার মাথার ভিতরে ঘুরপাক খাবে, তখন কিন্তু তার এক ধরনের ফিলোসফি কাজ করবে, বা সাইকোলজি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তখন তার ভিতরে এমন ধরনের একটা অভিজ্ঞতা হবে, বা ব্রেন তাকে এমন এক ধরনের ডোপামিন নিঃসরণ করাবে যে তার শরীরের ক্যাপাবিলিটি নষ্ট হয়ে যাবে, তার বুক ধরপড় করবে, অনেকটাই দেখা যাবে যে প্যানিক অ্যাটাকের মতো বা প্যানিক সাফারিং করার মতোই একটা অবস্থা হবে, এবং এটা কিন্তু পিকে চলে যাবে, এবং সে কিন্তু এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং তখন সে কি করবে, তখন সে বারবার বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, কারণ সে জানে যে সৃষ্টিকর্তা কিন্তু একজনই, কিন্তু তার ব্রেনের মস্তিষ্কের কিন্তু ক্যাপাবিলিটি কিন্তু সেটা নিতে পারতেছে না। সে একদম আসলে মানুষের ক্ষেত্রে হয় কি, মানুষ হচ্ছে 2 GB ধরুন মেমোরি, কিন্তু সে 1000 GB নিয়ে যদি কল্পনা করে, সেটা কিন্তু তার ব্রেনের ফরম্যাট কিন্তু সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে তার ভিতরে ইমানটা কিন্তু আছে। যদি ইসলামতান্ত্রিক ভাবে বলেন, তাহলে শয়তান কিংবা দুষ্ট জিন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার ব্রেনের বশ করার পরে তাকে এইভাবে ওই দিকে নিয়ে যায়। বা এটাকে যদি আপনি ইসলাম তান্ত্রিক না ধরে যদি বৈজ্ঞানিক ভাবে যদি এটা বিশ্লেষণ করেন, তাহলে এটাকে বলা হচ্ছে গড ফোবিয়া, যেক্ষেত্রে তার ব্রেনের কাজ বা দক্ষতা বা তার স্মৃতিশক্তির যে একটা ক্যাপাবিলিটি, সেটা নষ্ট হয়ে যায়, এবং কিছুক্ষণের জন্য সে হিপনোটাইজ হয়ে যায়। হ্যাঁ, সে কি করবে, বা আশেপাশে যত লোকজন রয়েছে তাদের ক্ষেত্রেও সে কিন্তু আর এটাকে কিন্তু বলতে পারে না, বা ব্রেনের ভিতরে এমন এক ধরনের পরিস্থিতি বা শরীরের এমন এক ধরনের চেঞ্জিং শুরু হতে থাকে, সে কিন্তু এটাকে একটি স্টেজে নিয়ে যায়, এবং ভাবতে থাকে যে সে হয়তো মারা যাবে, বা আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো প্রত্যেকটি রোগ সম্পর্কে আপনাদেরকে বললাম। তো এগুলোর ক্ষেত্রে আসলে ভালো চিকিৎসা রয়েছে বাংলাদেশে, যারা বিদেশে থাকে তাদের রয়েছে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা এটা থেকে বের হওয়ার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে কাউন্সিলিং। কাউন্সিলিং মূলটা আসলে কি? কাউন্সিলিং হচ্ছে আপনার 80%, আর 20% যদি আপনি সেটাকে যদি ভালো ওষুধ কিংবা ডাক্তারের পরামর্শ দিতে পারেন, অথবা পরিবার, বন্ধু বান্ধব বা সমাজ, তাদেরকে যদি বোঝেন বা তাদেরকে যদি উৎসাহিত করেন বা তাদের প্রতি যদি সহানুভূতি দেখান, তাহলে কিন্তু এখানে কিন্তু তাদেরকে ভালো করানো বা এই রোগগুলোতে যে তারা ভুগছেন, এখান থেকে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব। কারণ মানসিক রোগ বলতেই যে সে পাগল তা কিন্তু নয়, কারণ মানসিক রোগ বলতে যে পাগল হবে তা না। পাগল সেটা হচ্ছে সব ধরনের মানসিক রোগ ওভারকাম করা। হ্যাঁ,
সেখানে আর কোনো তাকে ভালো করানোর মতো আসলে অবস্থা সেখানে থাকে না। কিন্তু মূলত এই রোগগুলো কিন্তু বের হয়ে আসা যায়, বা সিজোফ্রেনিয়া বলুন, প্যানিক ডিসঅর্ডার বলুন, বাইপোলার ডিসঅর্ডার বলুন, ওসিডি বলুন, হ্যাঁ, এগুলো কিন্তু আসলে কিন্তু এগুলো থেকে কিন্তু সমাজ কিংবা বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা আত্মীয় স্বজন তারা যদি এটা যদি নির্ণয় করতে পারে, বা ভালো একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে এটা কিন্তু ভালো করা কিন্তু সম্ভব। তো এক্ষেত্রে মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু মস্তিষ্কের কিন্তু অনেক ধরনের কিন্তু পরিবর্তন কিন্তু ঘটে। তো সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন রয়েছে। আর যদি কাউন্সিলিং করানো যায়, কাউন্সিলিং মূলত হচ্ছে, কাউন্সিলিং বিষয়টা হচ্ছে পরামর্শ, অর্থাৎ তার যে রোগটা হয়েছে সে বুঝতে পারছে না, বা তাকে সে বিষয়ে জ্ঞান দেওয়া, বা সেই বিষয়ে ভালো পরামর্শ দেওয়া, বা তার প্রতি সহানুভূতিশীল হওয়া, বা সেই জ্ঞানগুলো তার ব্রেনকে প্রোভাইডেড করানো। এবং কিছু ব্যায়ামও রয়েছে, আপনি মেডিটেশন করতে পারেন, হ্যাঁ, বা সেই বিষয়গুলো আপনাকে মানসিক রোগে পরিণত করছে, সেই রোগগুলো থেকে আপনি, যারা এগুলো নিয়ে আলোচনা করছে বা আপনাকে অন্য চোখে দেখছে, পাগল বলছে, কিংবা আপনাকে আরো উত্তেজিত করছে, তাদের থেকে আপনি দূরে থাকবেন এবং ভালোভাবে এটাকে আপনি অবজার্ভ করার মতো বা জ্ঞান অর্জন করার মতো একটা ক্যাপাবিলিটি নিজের ব্রেনে তৈরি করবেন। তাহলেই দেখবেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তো আপনাদেরকে আমি দু একটি কাউন্সিলিং এর কথা বলছি, যে আসলে কিভাবে কাউন্সিলিংটা আপনারা করবেন। তো যখন দেখবেন যে আপনাদের সিজোফ্রেনিয়া কিংবা অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন কিংবা বাইপোলার ডিসঅর্ডার কিংবা গটফোবিয়া, হ্যাঁ, বা আপনি ধরুন যেটাই হোক না কেন মানসিক রোগের ক্ষেত্রে, তো প্রথমে আপনাকে যেটা বলতে হবে, স্টপ। আপনার মস্তিষ্কেও বলতে হবে স্টপ। স্টপ বলবেন, বলে আপনি ধীরে ধীরে 10 থেকে 1 পর্যন্ত গুনতে আসবেন। এভাবে 3-4 বার করবেন, দেখবেন ব্রেনটা একটু রিল্যাক্সিং হচ্ছে বা একটু স্বস্তি ফিল হচ্ছে, হ্যাঁ। তারপর ধীরে ধীরে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারবেন, ব্রিদিং এক্সারসাইজ, যেটা আপনার শ্বাসটাকে ধীরে ধীরে নিয়ে আবার ধীরে ধীরে ছাড়বেন, ধীরে ধীরে নিয়ে আবার ধীরে ধীরে ছাড়বেন, এটাকে বলে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, হ্যাঁ। বা গডফোবিয়ার ক্ষেত্রে যেটি হয়ে থাকে, আপনার বারবার আপনি বলছেন যে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দাও, বা আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তখন সেক্ষেত্রে আপনি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা না চেয়ে আপনি স্টপ বলাটাকে শিখবেন। কারণ আপনি তো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবেন, কিন্তু সেটা পরবর্তী সময়ে চাবেন, বা অন্য কোনো সময় যখন আপনার মস্তিষ্কটা ঠিক থাকবে। কিন্তু ওই সময়টুকুতে যখন আপনি বারবার বলবেন যে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, তখন কিন্তু আপনার অ্যাংজাইটিটা কিন্তু আরো হবে, এবং আপনার মস্তিষ্কে কিন্তু সেটা কিন্তু নিতে পারবে না, হ্যাঁ। এবং আপনার হার্টেও কিন্তু এক ধরনের পরিবর্তন কিন্তু দেখা যাবে, বা সংকুচিত বা প্রসারিত হবে। এখন বললামই তো, কাউন্সিলিং যদি সেটা ক্ষেত্রে করতে পারে, ভালো যদি কাউন্সিলিং করায়, তাহলে কিন্তু সেই রোগগুলো থেকে কিন্তু সহজেই কিন্তু পরিত্রাণ পাওয়া যায়, বা সহজ একটা গাইডলাইন কিন্তু তৈরি করা সম্ভব হয়। আসলে এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু 1 দিন বা 2 দিন বা 1 মাস 2 মাসের চিকিৎসায় কিন্তু কোনো রোগীকে ভালো করা কিন্তু সম্ভব না। এটা একটা স্টেজ। একটা রোগ তৈরি হতে যেমন 5 বছর 10 বছর সময় লাগে, এখান থেকে বের হতেও আপনার অনেক রোগীর ক্ষেত্রে 5 বছর 10 বছর 15 বছর 20 বছরও কিন্তু লাগতে পারে, যেটা সাধারণত ভালো সাইকিয়াট্রিস্ট, মনোবিদ বা ডাক্তার বা ভালো গবেষণার মাধ্যমে কিন্তু তাকে নির্ণয় করে কিন্তু এটা কিন্তু নির্ণয় করা সম্ভব। তো যাই হোক বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখেন বা আমার কথাগুলো শোনেন, বা আমার বইগুলো যারা পড়েন, বা আমার কবিতার বইগুলো যারা পড়েন, বা আমার বিজ্ঞান ভিত্তিক বইগুলো যারা পড়েন, তাদের প্রত্যেককে আমি আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো মানসিক রোগগুলো নিয়ে আপনাদেরকে বললাম বা একটু ধারণা দিলাম। আসলে এগুলো অনেক বিস্তারিত, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনাগুলো অনেক লাইফটাও লং টাইম হয়ে যায়। একটু ধারণা দিলাম আপনাদেরকে, যাতে সমাজ ব্যবস্থা আমরা এটাকে উন্নত করতে পারি, বা জাতির ভিতরে আমরা এটাকে প্রোভাইডেড করতে পারি, যাতে সহজে মানুষ এটাকে জানতে পারে, বুঝতে পারে, বা যারা মানসিক রোগে আক্রান্ত রয়েছেন তাদের আমরা সহানুভূতিশীল ভাবে দেখতে পারি। তো আমার নতুন কিছু বই নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই, যে আমি কি বইগুলো লিখবো বা সেটিকে কিভাবে সাজানো হয়েছে। তো আমার একটি বই আসবে যেটির নাম হচ্ছে মাইন্ড অফ সাইকোলজি, যেটি আসলে মানসিক রোগীদের জন্য, তারা কিভাবে এটাকে প্রোভাইডেড করবেন বা ব্রেনকে কিভাবে শক্তিশালী করবেন, এই বিষয়ে কিন্তু আমরা এটা কিন্তু এই বইতে কিন্তু আমরা আলোচনা করব। এরপরে যেটা আমরা একটি বই আমার রয়েছে, যেটা হচ্ছে হিপনোটাইজ। এটাও মূলত এক ধরনের মানসিক রোগীদের জন্য, যে হিপনোটাইজের মাধ্যমেই বা কাউন্সিলিং এর মাধ্যমেই একটা মানুষকে কিভাবে মানসিক রোগ থেকে বের করে আনা সম্ভব হয়। এরপর আমি যে বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার একটি নতুন একটি বই, যে বইটির নাম হচ্ছে কালো জাদু। তো কালো জাদু বইটি আসলে এটি একটি
যুগান্তকারী বই, যেটি অনেকেই জানতে চেয়েছেন যে বইটিকে কিভাবে সাজানো হয়েছে। তো কালো জাদু বইটি মূলত সাজানো হয়েছে ইসলাম কিছু বিশেষ আলোচনা, যে পুরাণে কালো জাদু সম্পর্কে কি বলে, বা এটা কতটা ভুল ধারণা, বা এটা কিভাবে ব্রেনে কাজ করে, বা এটা মানসিক রোগীদের ক্ষেত্রে কিভাবে দুর্বলতা সৃষ্টি করে, বা একটা মানুষকে কিভাবে প্যানিক করে, বা তার ব্রেনে এটাকে কিভাবে স্থাপন করে। তো আপনাদেরকে একটু ধারণা দিই যে সাধারণত জিন জাতির ভিতরেও কিন্তু আপনাদের খারাপ এবং ভালো মন্দ রয়েছে, তাদেরকে দিয়ে কিন্তু আপনার কালো জাদুটা কিন্তু করিয়ে থাকে। হ্যাঁ, তখন দেখা যায় যে জিন কিন্তু সরাসরি যে রূপ ধারণ করা তা কিন্তু পারে না, তা অদৃশ্য। কিন্তু একটা মানুষের মস্তিষ্কে সে কি করে, মস্তিষ্কের ভিতরে এক ধরনের কাল্পনিক রূপরেখা তৈরি করে এবং তার মস্তিষ্কের উপরে ভর করে, যেটা ইসলামিক তান্ত্রিক লোকেরা এটাকে বিশ্বাস করে। আর বিজ্ঞানের ক্ষেত্রে এটা এক ধরনের কেমিক্যালিং চেঞ্জ বা ডোপামিনের একটা চেঞ্জ করার কারণেই কিন্তু মস্তিষ্কে এক ধরনের বার্তা প্রেরিত হয়, বা এক ধরনের 3D অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যেটাকে বলি 3D অ্যানিমেশনের মতো একটা চিত্র ধারণ বা কাল্পনিক একটা চিত্র ধারণ তার ব্রেনে ক্যাপাবিলিটি তৈরি করে এবং সেটা মস্তিষ্কে সেভ করে রাখে। ঠিক ওই টাইমে একজন মানুষের ক্ষেত্রে এমন এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়, যেটি এক ধরনের ধীরে ধীরে মানসিক রোগে বা অ্যাংজাইটিতে, কিন্তু সেটা কিন্তু সাধারণত কিন্তু বাস্তবিক অর্থে মানসিক রোগ নয়, সেটা ইসলামতান্ত্রিক রোগ। যারা ভালো ইসলাম রিসার্চার রয়েছেন বা যারা ভালো ইসলাম সম্পর্কে জানেন, হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারেন যে আসলে তার কিন্তু মানসিক রোগটা হয়েছে কিনা বা তাকে জিনে ধরেছে কিনা। তো যাই হোক, কালো জাদু বইটি একটি যুগান্তকারী বই, যেটি আপনারা বললে জানতে পারবেন ইসলামে কালো জাদু সম্পর্কে কি বলে, বা এটা কিভাবে মানুষকে হিপনোটাইজ করে, বা কিভাবে তাদের মস্তিষ্কে একজন জিন ভর করে বা ভর করে, এবং ভর করার পরে সেক্ষেত্রে কি কি ধরনের সিমটম তার ব্রেনে তৈরি হয়, বা এটা কোন ধরনের বিরল ডোপামিনের নিঃসরণ তৈরি করে থাকে, এটাও আপনারা বৈজ্ঞানিকভাবে জানতে পারবেন। এরপর হচ্ছে আমি আরেকটি বই লিখেছি আমার জীবনধারায়, আমি যাকে খুবই শিক্ষক হিসাবে পছন্দ করতাম আমার অনুপ্রেরণায়, আসামি একজন লেখক, আমার প্রিয় শিক্ষক ভূপেন হাজারিকা। বইটিতে আমি ভূপেন হাজারিকার কিছু তথ্য বা তিনি কিভাবে জীবনযাপন করতেন, তার গানগুলোর ব্যাখ্যা, এগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। তো এরপরে আরেকটি বই আমি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে বইটির নাম হচ্ছে কোরআনই সঠিক বিজ্ঞান। এখানে অনেক বিজ্ঞানীরা যারা নাস্তিক রয়েছেন, যারা এটাকে বা অনেক গবেষক রয়েছেন যারা অদৃশ্য জিনিসকে বিশ্বাস করেন না, তো এক্ষেত্রে আমি কিছু বৈজ্ঞানিক প্রমাণ বা কোরআন ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি, যার কারণে যেটা নাম দেওয়া হয়েছে আপনার কোরআনের সঠিক বিজ্ঞান বা কোরআনই সঠিক বিজ্ঞান। আরেকটি বই আমার যেটি রয়েছে বুদ্ধি প্রতিবন্ধী, যারা রোগে আক্রান্ত বা যারা বুদ্ধি প্রতিবন্ধী বা অটিস্টিক বা অটিজম, এ ধরনের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এটি কিন্তু একটি মোটিভাইড বই বা মোটিভেশন করবে যে তারা কিভাবে নিজেদেরকে শক্তিশালী মনে করবে। হ্যাঁ, পৃথিবীতে কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন যারা পৃথিবীর ক্ষেত্রে বিজ্ঞানীদের ক্ষেত্রে অবদান রেখেছেন, বা অনেক বিশেষ বিশেষ কাজেও কিন্তু অবদান রেখেছেন। যেমন স্টিফেন হকিং, কিন্তু উনি কিন্তু একজন বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু উনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। এরকম অনেক অনুপ্রেরণামূলক বার্তা সেখানে থাকবে, বা কিভাবে নিজেকে পরিবর্তন করবেন, বা সে বুদ্ধি প্রতিবন্ধী হোক কিংবা অটিজম হোক, তারা তাকে নিজেকে কিভাবে মূল্যবান মনে করবেন। হ্যাঁ, এটা কাউন্সিলিং বা পরামর্শ এই বইটির ক্ষেত্রে বলা হয়েছে। আর আরেকটি বই নিয়ে আমি যেটা আলোচনা করবো, যেটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে এবং আমাদের প্রতিটি মানুষকেই ধ্বংস করছে, যে বইটির নাম হচ্ছে জুয়া নেশা নয় সর্বনাশ। হ্যাঁ, জুয়া নেশা নয় সর্বনাশ। আগে আপনারা দেখতেন যে যারা সাধারণত অনলাইনে জুয়া খেলতো না, বাস্তবে খেলতো, সেক্ষেত্রে কি হতো, টাকাগুলো কিন্তু দেশি থাকতো। হ্যাঁ, দেশের টাকা দেশি থাকতো এবং সেই টাকাগুলোর একটা মূল্য থাকতো, কারেন্সি থাকতো। কিন্তু অনলাইনে যে জুয়াগুলো তারা খেলছে, এটি সাধারণত কিন্তু একটা প্রতারণামূলক, এবং দেশ থেকে টাকাগুলো কিন্তু বিদেশে কিন্তু এগুলো কিন্তু হুন্ডির মাধ্যমে কিন্তু পার করে দেওয়া হচ্ছে। তো এজন্য আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, কারণ ওই জুয়ার সাইট গুলো এমন ভাবে মানুষকে হিপনোটাইজ করবে, বা এমন ভাবে সেটাকে সাজানো হয়েছে, যে এমন ভাবে একটা ফাঁদ তৈরি করা হয়েছে যে দিন শেষে আপনি কিন্তু সেখানে কিন্তু হিপনোটাইজ হয়ে যাবে। হ্যাঁ, একজন মানুষ যদি ব্যাংকে যদি কিছু করে টাকা রাখে, সেটা কিন্তু দেখবেন এক সময় কিন্তু সেখান থেকে টাকাটা উঠানোর পরে কিন্তু সে সেটাকে কিন্তু শেষ করতে পারবে। তো আপনি যখন সেটাকে অনলাইনে অ্যাক্টিভিটিস দেখাবেন বা সেখানে আপনি হিপনোটাইজ হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওখানে লাখ লাখ এমনকি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকাও কিন্তু আপনার শেষ হয়ে যাবে। তখন আপনি এভারেজে দেখবেন যে আপনার ওখানে কিন্তু লসটাই কিন্তু বেশি।
কারণ ওখানে যে একটা গাণিতিক সূত্র, ওই খেলাগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সাধারণ একটা মানুষের মস্তিষ্কের ডোপামিনের পরিবর্তন কিন্তু খেলার সময় কিন্তু খুবই তারতম্য হয়। এটা কিন্তু একটা মানসিক রোগের কিন্তু সৃষ্টি করে, বা এটা বিজ্ঞানসম্মত প্রমাণিত, ইসলামতান্ত্রিক কি বলে এটাকে, এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো, বা এটা ক্ষেত্রে একদম মানুষের তার ফিলোসফি কিভাবে নষ্ট করে, তাকে কিভাবে অনলাইনে হিপনোটাইজ করে, বা তারা এই আর্থিক ক্ষতিগুলো কিভাবে এড়াতে পারবেন, বা তারা কিভাবে নিজেকে শক্তিশালী তৈরি করবেন এবং কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন, এ সম্পর্কে কিন্তু আমার নতুন একটি বই, যুগান্তকারী বই, যেটি আসলে বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই যেটি দরকার। এবং বইগুলো আপনার বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা পাবেন পিডিএফ আকারে। এবং অনেকেই জানতে চেয়েছেন, বইগুলো নিয়ে আলোচনা হলো, তো অনেকেই জানতে চেয়েছেন যে আসলে উৎসাহিত করেছেন, তারা জানতে চেয়েছেন যে বইগুলো কি আসলে বইমেলাতে প্রকাশ করা যায় কিনা। তো এই ব্যাপারে আমি বলবো যে আমি আন্তরিক চেষ্টা করছি, দেখি কি করা যায়। অনেক উৎসাহিত করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে অনেক বন্ধু, লেখক, গবেষক আমাকে উৎসাহিত করেছেন। তো চেষ্টা করব এবং চেষ্টা চলছে, সবগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি সবাই কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।